বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীবৃন্দ, আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন এবং অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতি ক্লাসে আমি আছি মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমার নামটা লিখে দেই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং এই করোনাকালীন সময় যেহেতু তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, সুতরাং আমাদেরকে এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই চলতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক শুভকামনা যে তোমরা আইডিয়াল কলেজে ভর্তি হয়েছো। আইডিয়াল কলেজের পরিবেশ অনেক ভালো, পড়ালেখার এনভায়রনমেন্টও অনেক ভালো। তোমরা যদি নিজেকে প্রকাশ করতে চাও যে আমি ভালো স্টুডেন্ট, আমাদের সাথে ক্লাসগুলো সুন্দরভাবে করলে এবং পড়ালেখার সাথে লেগে থাকলে অবশ্যই তোমরা ভালো করতে পারবা। আর আমি অর্থনীতি বিষয়ের স্যার, আমি তোমাদেরকে অর্থনীতি পড়াবো। আমাদের অর্থনীতি বিষয়ে 4 জন শিক্ষক আছে, সবাই তোমাদের ক্লাস নিবে, কিন্তু অনলাইনে ফার্স্ট ইয়ারে তোমাদের সাথে আমরা থাকবো 2 জন। আমি থাকবো, তার সাথে একজন ম্যাডাম থাকবে। তো আমার সাথেই বেশি দেখা হবে, কেননা সপ্তাহে 3টা ক্লাসের মধ্যে আমি থাকবো 2টাতে, আর একটি ক্লাসে থাকবে আরেকজন ম্যাডাম। তো প্রথমত আমার পরিচয় পর্ব মোটামুটি দিয়ে দিছি। আর তোমাদের পরিচয় নেওয়ার মতো আপাতত কোনো সুযোগ নাই, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে। যদি বাস্তবিক সামনাসামনি হতো বা লাইভে ক্লাস হতো, তখন আমরা ফেস টু ফেস কথা বলে তোমাদের পরিচয় নিয়ে নিতাম। যেহেতু তোমাদের পরিচয় নেওয়ার মতো কোনো সুযোগ নাই, সেহেতু আমার পরিচয় দিয়েই তোমরা আমাকে দেখো এবং আমার সাবজেক্ট সম্পর্কে একটা আলোচনা করি, সাবজেক্ট সম্পর্কে ধারণা নাও, ধারণা নিয়ে পড়ালেখা শুরু করে তারপরে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, ক্লাসে আসবা, কলেজে আসবা, তখন ফেস টু ফেস আবারও পরিচয় হবে। আমরা তোমাদের পরিচয় নিব, তোমরা যদি চাও তখন চেনা পরিচয় হয়ে যাবে, আবারও পরিচয় দিব। তো ততক্ষণে আমরা আমাদের পড়ালেখা চালিয়ে যাব এই অনলাইন ক্লাসের মাধ্যমে। এভাবে প্রত্যেকটি ক্লাসেই তোমাদের অনলাইনের মাধ্যমেই হবে। প্রত্যেকজন শিক্ষকই এভাবে তোমাদের পরিচয় দিয়ে শুরু করবে ইনশাআল্লাহ। অনলাইনের ক্লাসগুলো যা হবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা। তা আমাদের যে অর্থনীতি বিষয়টা আছে, এই অর্থনীতি বিষয় সম্পর্কে আমি একটু ধারণা দেই তোমাদেরকে। অর্থনীতির বিষয় অর্থাৎ অর্থনীতি প্রথম পত্র এবং অর্থনীতি দ্বিতীয় পত্র। অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র। এই অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সবটাতেই 10টি করে অধ্যায় আছে। এখানেও আছে 10টি অধ্যায়। কয়টি অধ্যায়?
অর্থনীতি প্রথম পত্রেও 10টি অধ্যায়, অর্থনীতি দ্বিতীয় পত্রেও 10টি অধ্যায়। অর্থনীতি পড়লে অনেক ভালো লাগবে তোমাদের, কেননা অর্থনীতি এই জিনিসটা দেখো যে অর্থ তার সাথে যদি যোগ করি নীতি, অর্থ বলতে বোঝায় টাকা পয়সা, অর্থ বলতে বোঝায় টাকা পয়সা। টাকা পয়সা কে না চায়? টাকা বা পয়সা। আর নীতি বলতে কি বোঝায়? দেখো, অর্থনীতি আমরা যে সাবজেক্টটা নিয়ে কথাবার্তা বলতেছি, যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই বিষয়টা দেখো খুবই চমৎকার একটা সাবজেক্ট, যেটা তোমার বাস্তবিক জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে কাজ করবে। যে কাজটাই করতে যাও অর্থনৈতিক বিষয়ের সাথে তোমাকে জড়িত হতেই হবে। যারা অর্থনীতি নিয়েছো তাদেরকে এজন্যই আমি সাধুবাদ জানাবো যে তোমার চলার প্রত্যেকটা স্টেপে এই অর্থ বিষয়ে তোমার আলোচনা হবে এবং অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তোমার চলতে হবে। তুমি যে কাজটাই করতে যাও, কোনো কিছু কিনতে যাবা, কোনো কিছু বিক্রি করতে যাবা, কোনো একটা বিষয় নিয়ে চিন্তাধারা করবা, প্রত্যেকটা বিষয় এই অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে হবে। তো যদি তুমি এই সাবজেক্টটা পড়ো ভালোভাবে, তাহলে তোমার এই বিষয়গুলো সহজ হয়ে যাবে। দেখো বন্ধুরা, যে অর্থনীতি, অর্থ একটা জিনিস, নীতি একটা জিনিস। অর্থ বলতে কি বোঝাচ্ছে? টাকা বা পয়সা। আর নীতি বলতে কি বোঝাচ্ছে? কিছু নিয়ম কানুন। এই কিছু নিয়ম কানুন, টাকা পয়সা কিভাবে খরচ করব, কিভাবে উপার্জন করব, কিভাবে অভাব পূরণ করব, এই বিষয়গুলাই তোমার শিক্ষা দান করবে এই অর্থনীতি। সুতরাং বাস্তব জীবনের ক্ষেত্রে অর্থনীতির গুরুত্ব অপরিসীম, যে বিষয়টা তোমরা এই বই, অর্থনীতি বই পড়ালেখার মাধ্যমেই জানতে পারবা। মজার বিষয় হচ্ছে যে আমরা যারা ব্যক্তি আছি তারা কি করি? আয় বুঝে ব্যয় করি। অর্থাৎ আমার মাসিক ইনকাম কয় টাকা, সেই ইনকামের উপর ভিত্তি করে আমার খরচ কয় টাকা হবে সেটা চিন্তা ভাবনা করি। যে আমার মাসিক ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, তারপরে আমি চিন্তা করব যে আমি ব্যয় কয় টাকা করব। তাহলে আমার অর্থনীতি আমাকে শিক্ষা দিচ্ছে যে আয় বুঝে ব্যয় করো। কিন্তু সরকারের ক্ষেত্রে যদি চিন্তা করি, সরকারের ক্ষেত্রে আমার অর্থনীতি বলতেছে যে আগে ব্যয় করো, ব্যয় বুঝে তারপরে আয় করো। তাহলে এখানে আরেকটা বিষয় দেখো, যে বড় পরিসরে সরকারি পরিসরের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমার সরকারকে অর্থনীতি বলতেছে যে আগে কোন কোন সেক্টর থেকে তোমার কত টাকা আয় হবে সেইটা আগে নির্ধারণ করে বের করো, তারপরে আয় করো। কেননা সরকার হচ্ছে একটা সামগ্রিক দেশের সরকার, অর্থাৎ প্রত্যেকটা, আমাদের 16 কোটি মানুষ হলে 16 কোটি মানুষের সরকার হচ্ছে সরকার, একজন ব্যক্তি সরকার। তাহলে সরকারের একটা কি আছে? কমিটি আছে, মন্ত্রী পরিষদ আছে। তারা কি করে? কোথায় কত টাকা খরচ করতে হবে, কোথায় কত টাকা ব্যয় করলে দেশের উন্নয়ন হবে, এই বিষয়গুলো আগে কি করে? কর্ম পরিকল্পনা মাফিক ঠিক করে ফেলে। তারপরে দেখা গেল যে আমাদের এবার এদেশ বাজেট কত হয়েছে, মনে করো 200 কোটি টাকা বা 400 কোটি টাকা ধরলাম। এই 400 কোটি টাকা বাজেট ধরেছে, অর্থাৎ ব্যয় ধরেছে। তারপরে ওই বাজেটটার উপর ভিত্তি করে তারা কি করবে? আয় করার চেষ্টা করবে, যে এখন কার উপর কত টাকা কর আরোপ করা যায়, কোন দ্রব্যের উপর কর কতটুকু আরোপ করলে আমার ইনকামটা 400 কোটি টাকা হবে। তো এই বিষয়গুলো তোমরা জানতে পারবা, যেগুলি তোমাদের বাস্তব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই অর্থনীতি ছাড়া আমাদের বাস্তব জীবন অচল। ঠিক আছে বন্ধুরা, যে অর্থনীতি জানবে না তার বাস্তব জীবনে, মানে বাস্তব জীবন পরিচালনা করা একটু কঠিন। যে অহেতুক খরচ করতেছে কিন্তু আয় ব্যয়ের কোনো বিষয় তারা বুঝতেছে না, অর্থাৎ অর্থনীতি সম্পর্কে সে জানে না যে একজন ব্যক্তি কিভাবে ইনকাম করবে, কিভাবে অভাব পূরণ করবে, এই বিষয়গুলো জানে না। কারণ দেখো, যে মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য সম্পদ সীমিত। মানুষ প্রতিনিয়তই কোনো না কোনো কাজ করে, কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য। কিন্তু
অর্থ উপার্জনটা হয় সীমিত, কিন্তু অভাবটা কি? অসীম। এই অসীম অভাব পূরণের জন্যই মানুষ কি করে? অর্থ উপার্জন করে। এই অর্থ উপার্জন করেই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করার কর্ম পরিকল্পনাটাকেই বলা হচ্ছে অর্থনীতি। তাহলে অর্থনীতি কি? যে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের কর্ম পরিকল্পনা ব্যাখ্যা করাকেই বলা হচ্ছে অর্থনীতি। এই হচ্ছে বিষয় অর্থনীতির। মোটামুটি আমরা যখন পড়ালেখা করব তখন আমরা এই বিষয়গুলো জানব। আজকে সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে আজকের মতো শেষ করব। নেক্সট ক্লাস থেকে পড়ালেখা শুরু করব। অর্থনীতির প্রথম পত্র দেখো, অর্থনীতির প্রথম পত্র প্রথম অধ্যায় আছে বন্ধুরা দেখো, এখানে সিলেবাসে আমাদের 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায়ের বর্ণনা এখানে দেখো। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, অর্থাৎ আমরা বাস্তবিক জীবনে চলার পথে যে ধরনের সমস্যা, মৌলিক সমস্যায় পড়ি, সেই সমস্যাগুলি এখানে আলোচনা করা হবে এবং কিভাবে সমাধান করা যায় সে বিষয়টা এখানে আছে প্রথম অধ্যায়। দ্বিতীয় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা বলতে যারা ক্রেতা, অর্থাৎ আমরা যারা সাধারণ পাবলিক ক্রেতা, সব জিনিস কিনে খাই, তাদেরকে বলা হয় ভোক্তা। এই ভোক্তারা বা উৎপাদক, ভোক্তা ও উৎপাদক একটা হয়ে গেল ভোক্তা। আর উৎপাদক বলতে কি বোঝাচ্ছে? যারা বিক্রি করে বা যারা উৎপাদন করে। একটা হচ্ছে ক্রেতা, একটা হচ্ছে বিক্রেতা। এর ক্রেতা বিক্রেতার অপর নাম হচ্ছে একজন ভোক্তা, একজন উৎপাদক। তাহলে ভোক্তা এবং উৎপাদকের আচরণ কেমন হবে, তারা কি উৎপাদন করবে, তারা কি ভোগ করবে, এই বিষয়গুলো, তাদের আচরণ কেমন হবে, এই বিষয়গুলো আমরা এই দ্বিতীয় অধ্যায়ে পেয়ে যাব। তৃতীয় হচ্ছে উৎপাদন ব্যয় এবং আয়। কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে কত টাকা খরচ হবে, ওই দ্রব্যটা কত টাকায় বিক্রি করলে লাভ হবে, এই বিষয়গুলো আমরা তৃতীয় অধ্যায়ে পেয়ে যাব। 4 হচ্ছে বাজার। এই শুধু দ্রব্য উৎপাদন করলেই যে হবে তা তো না, দ্রব্যটা উৎপাদন করে বিক্রি করতে হবে। সেই বিক্রি করার জন্য একটা কিসের দরকার আছে? বাজারের দরকার আছে। কোন দ্রব্যের দাম কয় টাকা, কিভাবে বিক্রি করতে হবে, কোন জায়গায় নিয়ে যেয়ে বিক্রি করতে হবে, এই জিনিসগুলো আমরা বাজার থেকে পাবো। এই বিষয়টা দেখো বাজার। তারপরে শ্রম বাজার। এই দ্রব্যগুলো যে উৎপাদন করব, এই উৎপাদনকৃত দ্রব্য কার দ্বারা উৎপাদন করব, সে তার জন্য শ্রমিক লাগবে কিনা, এই শ্রমের বিষয়টাও এই 5 নম্বর অধ্যায়ে আছে। তারপরে আছে মূলধন, 6ষ্ঠ অধ্যায়। এই যে দ্রব্য উৎপাদন করব, দ্রব্য উৎপাদনের জন্য আমাদের কিসের দরকার? অর্থের প্রয়োজন। এই অর্থ সংক্রান্ত বিষয় আমাদের 6 নম্বর অধ্যায় আছে। তারপরে আছে 7 নম্বর অধ্যায় সংগঠন। এই এত কিছু বিষয়
কে পরিচালনা করবে, এত কিছু বিষয় তদারকি করার জন্য একজন লোকের দরকার, তাকে বলা হবে সংগঠন। এইটা হচ্ছে সংগঠন, সপ্তম অধ্যায় সংগঠন নিয়ে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে খাজনা। এই যে একটু আগেই বললাম যে সরকার কি করতেছে, ব্যয় বুঝে আয় করতেছে, অর্থাৎ ব্যয় করার পরে সরকার কার কাছ থেকে কত টাকা আয় করবে, অর্থাৎ জমি নিয়েছি, এই জমির বাবদ সরকারকে খাজনা দিতে হবে, অর্থাৎ ট্যাক্স দিতে হবে, সেই বিষয়গুলো এই খাজনা অধ্যায়ে আছে। তারপরে সামগ্রিক আয় ও ব্যয়, অর্থাৎ কয় টাকা সরকার কয় টাকা আয় করবে, সরকার কয় টাকা ব্যয় করবে, এই বিষয়গুলো আমরা 9 নম্বর অধ্যায়ে পেয়ে যাব। 10 নম্বর অধ্যায় হচ্ছে মুদ্রা ও ব্যাংক। 10 নম্বর অধ্যায়, এই যে এত কিছু করে আসলাম, আমার সমস্যা, তোমার সমস্যা, সবার সমস্যা, সমস্যা নিয়ে সমাধান করলাম, তারপরে ভোক্তা উৎপাদকের আচরণ করলাম, তারপরে টাকা পয়সা ইনকাম করলাম, দ্রব্য উৎপাদন করলাম, বিক্রি করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, মুনাফা হলো, এই বিষয়গুলো কোথায় রাখবো, টাকা পয়সা। এই টাকা পয়সা রাখার জন্য মুদ্রা রাখার জন্য ব্যাংকের দরকার। এই মুদ্রা এবং ব্যাংক 10ম অধ্যায়ে আলোচনা করা হবে। অর্থাৎ একটা জিনিস দেখো, অর্থনীতি যদি তুমি পড়ো তাহলে এই যে বিষয়গুলো, টপিকসগুলো দেখো যে প্রত্যেকটা বিষয় বাস্তবতার সাথে এই বিষয়গুলা কি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো খুব মজার সাবজেক্ট এটা, খুব জানার জন্য অনেক কিছু আছে এই সাবজেক্টে। তো প্রথম পত্রে দেখো যে তোমার শুরু থেকে কি সমস্যা হয়েছে সেই সমাধান করে ব্যাংক পর্যন্ত নিয়ে গেছে, টাকা পয়সা ব্যাংকে জমা রাখবা। দেখো এর ভিতরে অনেক কিছু আছে, প্রত্যেকটা বিষয়ের সাথে তুমি কি করতে পারবা, একটা ধারণা পেয়ে যাবা। এই হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। তারপর হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্র। অর্থনীতি দ্বিতীয় পত্রে দেখো, প্রথম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়। শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায়টা থাকবে বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যা কিছু আছে সব বিষয় আমরা এই প্রথম অধ্যায়ে পেয়ে যাব। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, তৃতীয় অধ্যায় শিল্প, অর্থাৎ কৃষি এবং শিল্প সম্পর্কে জানবো। চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, এটা জানবো। পঞ্চম হচ্ছে খাদ্য নিরাপত্তা, কিভাবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, কিভাবে নিরাপত্তা পাবো। তারপরে অর্থায়ন, কিভাবে এইগুলা উৎপাদন করতে গেলে শিল্প এবং কৃষি ডেভেলপ করতে গেলে অর্থায়ন দরকার হবে সেটা। তারপরে মুদ্রাস্ফীতি, আমরা বাজারে গিয়ে দেখো অনেক সময় দ্রব্যের দাম অনেক হয়ে যায় কিন্তু দ্রব্য পাওয়া যায় না, সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কি, যে কম সংখ্যক দ্রব্যের পিছনে যদি অতিরিক্ত পরিমাণ অর্থ ধাওয়া করে তাহলে এটাকে বলা হচ্ছে কি, মুদ্রাস্ফীতি। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে দ্রব্যের যোগান কম, দ্রব্যের দাম বেশি, এই অবস্থাটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। এই বিষয়টা আমরা এখানে জেনে যাব। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য,
আমার দেশে যে দ্রব্যটা উৎপাদন হচ্ছে অতিরিক্ত উৎপাদন হয়েছে, এইটা কি করব, পচে ফেলবো না নষ্ট করে ফেলবো? তো এটা নষ্ট করার কোনো উপায় নাই, এটা অন্য দেশে রপ্তানি করব, তার জন্য টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করব, সেটা আমরা আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে পাবো। তারপরে সরকারি অর্থ ব্যবস্থা, সরকার যে কার্যক্রম পরিচালনা করতেছে এই বিষয়ে আমরা এই অধ্যায়ে জানবো। তারপরে উন্নয়ন পরিকল্পনা, সরকার কোন কোন জায়গায় উন্নয়ন করবে, কিভাবে একটা দেশের উন্নয়ন হবে, এই বিষয়গুলো আমরা এখানে জেনে যাব। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে প্রথম ওপেনিং ক্লাসের যে বিষয়টা এবং সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা। আমরা আজকে এই বিষয়টুকুই থেকে যাই, নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের পড়ালেখা শুরু করব। ততক্ষণ ভালো থাকো। আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমি মোহাম্মদ মুশফিকুর রহমান। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।